ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব স্বাধীন ভারতের নারী আন্দোলন সম্পর্কে। ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এটা স্বাধীন ভারতের রাজনীতি এবং শাসন ব্যবস্থাতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, নারী আন্দোলন, ওমেন্স মুভমেন্ট, নারীরা অযথা আন্দোলন সংগঠিত করেছে স্বাধীন ভারতবর্ষে। কে স্বাধীনতার আগেও নারীরা সেই প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে প্রতিবাদ করেছে তাদের উপর শোষণ নির্যাতনের বিরুদ্ধে। তোমরা একথা জানো, গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে নারীদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। রাষ্ট্র পরিচালনাতে নারীদের বঞ্চিত রাখা হয়। তারা গৃহকর্মে এবং সন্তান পালনের কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রাচীন ভারতবর্ষে নারী পুরুষের অধীন। ধর্মতাত্ত্বিকরা বলেন যে শিশু অবস্থায় নারী পিতামাতার কোলে থাকবে, পিতামাতার অধীনে নিয়ন্ত্রণে থাকবে, যৌবনে স্বামীর অধীনে থাকবে, স্বামীর অধীনে কাজ করবে, স্বামীর কর্তৃত্ব মেনে চলবে। আর বৃদ্ধ অবস্থায় নারীরা বা মহিলারা তারা পুত্রের অধীন থাকবে। অর্থাৎ তারা তখন কর্মহীন, অক্ষম, অসামর্থ্য দৈহিক দিক থেকে। তাই তাদেরকে পুত্রের উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে। ধর্মতাত্ত্বিকদের এই বক্তব্য আনডেমোক্রেটিক। মহিলাদের সবসময় পুরুষের অধীন রাখা হয়েছে। পৃথিবীতে কিছু কিছু সভ্যতাতে দেখা গিয়েছে যে মাতৃতান্ত্রিক পরিবার গঠিত হয়েছে, মাতৃতান্ত্রিক সমাজ ছিল। সেখানে পিতা পুত্রের পরিচয় মায়ের নামেই পরিচয় ছিল। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে পুত্রদের, সন্তানদের পরিচয় পিতার নামেই অভিহিত হয়। পিতার নামে তার পরিচয় চিহ্নিত হয়। এখানে তুমি কে এর উত্তরে কোনো সন্তান মায়ের নাম করে না, বাবার নাম করে। এটাই হলো পিতৃতান্ত্রিক সমাজ। এবং এই পিতৃতান্ত্রিক সমাজে এইখান থেকে শুরু হয় সামাজিক কাঠামোতে, রাজনৈতিক ব্যবস্থাতে, ধর্মীয় রীতিনীতিতে, ধর্মীয় ব্যবস্থাতে, নিয়মকানুন তৈরির ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে সবসময় নারীরা নিয়ন্ত্রিত হয় পুরুষের দ্বারা। লিঙ্গ ভেদে নারী পুরুষের বিভাজন করা হয়। প্রাচীন যুগ শেষ হয়ে গেছে, মধ্যযুগ শেষ হয়ে গেছে। কিছু কিছু দেশের কোনো কোনো ভূখণ্ডে মধ্যযুগের সামন্ততান্ত্রিক পরিবেশ রয়েছে। জোরদার জমিদার তন্ত্র, কৃষিভিত্তিক অর্থনীতি আছে। কিন্তু থাকলেও আজকের বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে ক্যাপিটালিজম অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনীতি গড়ে উঠেছে। তার কারণ আজকে লিবারালাইজেশনের যুগে, নয়া উদারীকরণের যুগে, বেসরকারীকরণের যুগে, বিশ্বায়ন প্রক্রিয়ার যুগে
উৎপাদন ব্যবস্থা, শিল্পের উৎপাদন ব্যবস্থায় হোক, কৃষির উৎপাদন ব্যবস্থায় হোক, একটি দেশে বা কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের ব্যাপকতা, উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক সব কিছু আজকে বিশ্বব্যাপী সম্প্রসারিত। এখানেও নারীরা পরাধীন হয়ে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে এবং তার পাশাপাশি কিছু দেশে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেখানে নারী স্বাধীনতাকে বিশেষভাবে হাইলাইট করা হয়। ওমেন্স ফ্রিডম এটা গুরুত্ব পায়। কিন্তু ফ্যাসিবাদী শাসনে, সামরিক শাসনে, যেখানে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র, নাৎসিবাদী একনায়কতন্ত্র, যেখানে সামরিক একনায়কতন্ত্র, সেখানে নারী স্বাধীনতাকে স্বীকারই করা হয় না। তাই আমরা দেখতে পাই মুসোলিনি ফ্যাসিবাদী রাষ্ট্রনায়ক, সর্বাত্মক রাষ্ট্রের কর্মকর্তা। তিনি কি ঘোষণা করেছিলেন? যে নারী যত সন্তান উৎপাদন করবে তাকে পুরস্কৃত করা হবে। নারী সন্তান উৎপাদনকারী যন্ত্র, এর বেশি কিছু নয়। তাকে গৃহকোণে থাকতে হবে, তাকে সন্তান প্রতিপালন করতে হবে আর সন্তান প্রসব করতে হবে। মুসোলিনির এই বক্তব্যের মধ্যে নারী স্বাধীনতার চিহ্ন তো নেই, নারীকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়। নাৎসিবাদেও তাই। সামরিক সরকারে নির্দিষ্ট সময় উল্লেখ করে থাকে যে নারীরা বাজারে যাবে, তারা রাস্তায় বেরোবে, পুরুষরা বেরোবে না। এখানে মিলিটারি বাহিনী নারীদের উপর তাদের সম্মান ইজ্জত নষ্ট করার জন্য এটা করা হয়। তাহলে সামরিক সরকার, মিলিটারি গভর্নমেন্টে ফ্যাসিবাদে, নাৎসিবাদে নারী স্বাধীনতা, নারীর কোনো অধিকার থাকবে না, স্বীকার করা হয় না। কিন্তু গণতন্ত্রে স্বীকার করা হয়। বিশ্বে বিভিন্ন দেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, কাদের মধ্যে থেকে? জনগণের মধ্যে থেকে। আর জনগণের একটা অংশ হলো নারী। তারা কতটা নারীদের প্রতি সদয় ব্যবহার করেন, নারীদের প্রতি সিম্প্যাথি দেখানো দরকার নেই। প্রকৃতিগতভাবে তারা সমাজের উৎপাদনের সঙ্গে যুক্ত, তারা সমাজে রাষ্ট্র পরিচালনার, তারা রাষ্ট্রের পরিচালক হিসাবে তারা যোগ্য। কেন লিঙ্গভেদে সব কিছু করা হবে? লিঙ্গভেদ শাসক শ্রেণী করে দেয়, আবার শাসক শ্রেণী মুখে বলে নারী স্বাধীনতা। দ্বিচারিতা শাসক শ্রেণী গণতন্ত্রে, নামে গণতন্ত্র, মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্র, ধনীদের গণতন্ত্র, মূলত ধনী পুরুষদের গণতন্ত্র, আর অন্যান্য পুরুষরা ধনী পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শাসন ক্ষমতাতে পুরুষের পাশাপাশি নারীদের স্থানের কথা গণতন্ত্রে বলা হয়। সার্বিক ভোটাধিকার, এখানে নারী পুরুষ বিবেচন করা হয় না, তাহলে এর মধ্য দিয়ে নারী স্বাধীনতা। কিন্তু নারীদের ভোটের অধিকার স্বাধীনভাবে পরিবারের কর্তার বিরুদ্ধে, পরিবারের কর্তার নির্দেশ অমান্য করে নিজের বিবেক অনুযায়ী ভোট দিতে পারে কি? কোথায় নারী স্বাধীনতা? নারী ধর্ষিত হয়, পুরুষ অপমানিত হয়, দরিদ্র মানুষ নির্যাতিত হয়, সেখানে পুরুষ নারীর মধ্যে বিভাজন থাকে না।
কিন্তু ধনী পরিবারে রাজনৈতিক নেতৃত্বের পরিবারে জনপ্রতিনিধিদের পরিবারে তাদের রাষ্ট্রীয়ভাবে বহু সিকিউরিটির ব্যবস্থা করা হয়। তাদের কোনো পরিবারের নারীদের তাদের কোনো নিরাপত্তার অভাব দেখা দেয় না। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষই কিন্তু সমাজে বেশি। পুঁজিবাদে কৃত্রিমভাবে পরজীবী তৈরি হয়, কৃত্রিমভাবে উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী তৈরি হয়। তারা কোনো কাজ না করেও তারা বিলাস জীবনযাপন করে, ভোগ বিলাসে মগ্ন থাকে। তারাই তো নারীদের ব্যবহার করে পণ্যের মতো। নারীদের হোটেলে ব্যবহার করে, নারীদের অ্যাড দেওয়ার ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরা নারীদের অশ্লীল ছবি দিয়ে অ্যাড দেওয়ার ব্যবস্থা করে। নারী সেখানে বাধ্য হয় তার বেঁচে থাকার যে অধিকার, রাইট টু লাইফ, জীবনে খেয়ে পরে বেঁচে থাকতে হবে, সেই জন্য এইসব সিস্টেমের মধ্যে নারীদের বিক্রি করতে হয়। দেশের অভ্যন্তরে নারী সমাজকে ব্যবহার করা হতো। ভারতবর্ষ এই নিয়মের ব্যতিক্রম নয়। ভারতবর্ষে নারীদের দেশের অভ্যন্তরে যেমন ব্যবহার করা হয়, বিশ্বব্যাপী নারীরা আজকে নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত এবং পণ্যের মতো, দ্রব্যের মতো তাদেরকে বেচাকেনা করছে বড় বড় শিল্পের মালিক, কর্পোরেশন, এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, এবং এই কর্পোরেশনকে সাপোর্ট করে, এই কর্পোরেশনকে সিকিউরিটি দেয়, এই কর্পোরেশনকে বাঁচিয়ে রাখে এবং এই কর্পোরেশনের সমৃদ্ধির জন্যে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট সুব্যবস্থা করেন। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারত এলপিজিকে গ্রহণ করেছে। ভারত এলপিজি লিবারালাইজেশন, নয়া উদারীকরণ, রাষ্ট্র উৎপাদনের উপরে বেশি হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র নাগরিকদের স্বাধীনতা দেবে। গরিব মানুষের স্বাধীনতা দিতে পেরেছে কি রাষ্ট্র? নারীদের স্বাধীনতা দিতে পেরেছে কি রাষ্ট্র? রাষ্ট্র দিতে পারে ধনিক শ্রেণীর শিল্পপতিদের, উৎপাদনের উপকরণের মালিকদের, কিন্তু উৎপাদন যারা করে তাদের দিতে পেরেছে কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমজীবী, কর্মজীবী মানুষ যারা উৎপাদনের সঙ্গে যুক্ত হতে আছেন, ডাক্তার হতে পারেন, মহিলা ডাক্তার হতে পারেন, পুরুষ ডাক্তার হতে পারেন। পুরুষ ডাক্তারের যেটুকু নিরাপত্তা আছে তাও নেই। তাদেরও কোনো স্বাধীনতা, তাদেরও কোনো অধিকার নেই। আর নারী হলে তো কোনো কথাই নেই। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যে নারীরা যেভাবে নিগৃহীত হচ্ছে এবং নারীদের পক্ষে সাধারণ মানুষ আন্দোলন করলেও সরকার অগণতান্ত্রিকভাবে কঠোর হাতে দমন করছে। নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাংবিধানিক, কনস্টিটিউশনালি যে নারী মুভমেন্ট, তাকে কঠোর হাতে রাজ্য সরকার দমন করেছে। আর এই দমনকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমর্থন করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নারী পরিবার অসহায় অবস্থায় পড়েছে তার কথা ভাবেননি। দেশের প্রাইম মিনিস্টার তার কথা ভাবেননি। চিফ মিনিস্টার নারী স্বাধীনতা তো দূরের কথা, নারীর সম্মান ক্ষুণ্ণ হলো, তার জীবননাশ হলো পরিকল্পিতভাবে, এবং প্রশাসন তার দেহকে জোর করে পুড়িয়ে দিল। রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক দায়িত্ব নিয়ে বাবা মার বিরুদ্ধে ডেড বডি পুড়িয়ে তথ্য লোপাট করল। এতটাই নারীদের প্রতি অবিচার। আর পরিবারে পরিবারে মধ্যে নারীদের প্রতি অবিচার। ধর্মীয় ক্ষেত্রে নিয়ম নিষেধ, অনেক নিয়মবিধি নারীদের ক্ষেত্রে আছে। নারীদের নেতৃত্বের অভাব, নেতৃত্বে যেতে দেওয়া হয় না। রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার নামে মাত্র
ভোটের অধিকার দিয়ে তাদেরকে খুশি রাখা হয়েছে। পলিটিক্যাল সিস্টেমকে পরিচালনার ব্যাপারে ভারতবর্ষে নারীদের অধিকার স্বীকৃতি লাভ করেনি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যতই নারী স্বাধীনতার পক্ষে রায় দিক, সেই রায়কে শাসক শ্রেণী পরোয়া করে না। 1987 সালে শাহবানু মামলা, তার স্বামীর এগেনস্টে শাহবানুকে তালাক দিয়ে দিলে মুসলিম মৌলবাদীরা তালাক প্রথা অনুযায়ী শাহবানু কোনো খোরপোশ পাবে না। তার 2 সন্তান তার স্বামীকে তার স্বামীর বিরুদ্ধে মামলা করলে সুপ্রিম কোর্ট রায় দেয় যে শাহবানুর স্বামীকে খোরপোশ দিতে হবে, শাহবানুকে এবং তার 2 সন্তানকে। এই রায়কে রিভাইজ করতে বলে ভারত সরকার। প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী দেখলেন মৌলবাদী শক্তি এই রায়কে সমর্থন করে না। মৌলবাদী শক্তি চাই, মুসলিম মৌলবাদী শক্তি, যে নারীকে তালাক দেওয়া যাবে ধর্মীয় হাদিস অনুযায়ী। সুতরাং সেই নারীর অধিকার কেন পাবে? মুসলিম আইনে নাই। তাই ভারতের সুপ্রিম কোর্টের রায় ঠিক না। যখন মুভমেন্ট গড়ে উঠছে এই নারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পক্ষে রায় দিল, ভারত সরকার এই নারীর বিরুদ্ধে ওই মামলাকে রিভাইজ করতে বলল। মৌলবাদী শক্তির কাছে ইন্ডিয়া গভর্নমেন্ট মাথা নত করল। সুতরাং নারীর যে অধিকার, যে স্বাধীনতা, তা আমাদের ভারতে পিতৃতান্ত্রিক সমাজে, পুরুষ শাসিত সমাজে, যেখানে সমান অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের পাতায়, আমি আলোচনা করব, সেখানে কিন্তু নারী এতটাই ধর্ষিত হচ্ছে, এতটাই ধর্ষণের পরে তাকে খুন করা হচ্ছে, আদালত পর্যন্ত তথ্য যেতে পারে না। আর আদালতে গেলেও শাসক শ্রেণী আদালতকে ভয় দেখিয়ে, যেহেতু আদালত রাজনৈতিক প্রশাসকের দ্বারা নিযুক্ত, ভারতবর্ষের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন এবং রাজ্যের হাইকোর্টের, সর্বোচ্চ আদালতের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। আর রাজ্যের অধস্তন আদালতের বিচারপতিদের নিয়োগ করেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের পরামর্শ অনুযায়ী। রাজ্যের আদালতের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং গোটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এক্ষেত্রে কেন্দ্রীয় রাজনৈতিক প্রভাবকে অস্বীকার করা যায় না। সুতরাং নারী হোক পুরুষই হোক, সাধারণ দরিদ্র মানুষ সুবিচার পায় না। আমাদের ভারতবর্ষে নারীদের সামাজিক ক্ষেত্রে বঞ্চিত করা হয়। সমাজে বিভিন্ন কাজের ক্ষেত্রে, নিয়ম নীতির ক্ষেত্রে নারী বলে আলাদা, পুরুষ পারবে, নারী পারবে না। হিন্দু ধর্মে নারীদের পুরুষের অধীন থাকতে হবে, পুরুষের সমান অধিকার স্বীকার করা হয়নি নারীদের। নারী পক্ষে রায় দেয় মাঝে মাঝে সুপ্রিম কোর্ট, কিন্তু সেটা নারীদের স্বাধীনতা রক্ষা করতে পারে না। পশ্চিমবাংলায় যে মহিলা ডাক্তার খুন হলো, তার পক্ষে জনগণ আন্দোলন করেছে, তার ফলেও ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিচার ব্যবস্থা এক কথায় নিরপেক্ষভাবে বিচার করতে পারেনি। সেখানে যে ঘটনা ঘটেছে তার অনুসন্ধান করতে পারেনি। যেমন সুভাষ বসুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেননি ভারত সরকার, চেষ্টাই করেননি, তেমনি আমাদের পশ্চিমবাংলার ডাক্তার খুনের নৃশংস হত্যা এবং ধর্ষণ, যেটা সবাই তোমরা জানো, তার ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে এই বিষয়টিকে ধামাচাপা দিয়েছে। যদি একটা অংশ সমাজের তারা
সুশিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন, ন্যায় চাই যারা, তারা কিন্তু একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। দেখা যাক সত্য মিথ্যা লড়াইয়ে কারা জিতে। যাই হোক, আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে, জাতপাত ভিত্তিক এই সমাজে, সাম্প্রদায় ভিত্তিক এই সমাজে, পুঁজিবাদী এই সমাজে এলপিজিকে গ্রহণ করেছে ভারত সরকার। পোস্টারে, খাতা কলমে, মিডিয়াতে ভারত সরকার এই করেছে, ভারত সরকার অমুক করেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি করেছে। কিন্তু তার ঘরের মধ্যে নারীরা কিভাবে নিগৃহীত হচ্ছে সে কথা ভারত সরকার ভাবে কি? ভারত সরকার মহিলা বিল নিয়ে এসছে, যে ইন্ডিয়ান পার্লামেন্টে মহিলা বিল নিয়ে এসে মহিলাদের নির্বাচিত হওয়ার ব্যবস্থা করতে হবে। এখনও লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা, এমএলএ, এমপি নির্বাচিত প্রতিনিধির সংখ্যা খুবই নগণ্য। মহিলা বিল এনে তাদের পক্ষে একটা সন্তোষজনক আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই মহিলা বিল কেন পাস হয়নি? তাহলে রাজ্য আইনসভাতে, বিধানসভাগুলিতে এবং কেন্দ্রের পার্লামেন্ট, নিম্নকক্ষ লোকসভাতে, রাজ্যসভাতে কাদের সংখ্যা বেশি? পুরুষের সংখ্যা বেশি। তাহলে তো সেই পুরুষরা, তারা তো শাসক, তারা মহিলা বিলে পক্ষে ভোট দেয়নি, মহিলা বিল পাস হয়নি আজ পর্যন্ত। তাহলে তাদের মুখে, এই শাসক শ্রেণীর মুখে ৭৬ বছরের ধরে কেন্দ্র এবং রাজ্যগুলিতে যে শাসক শ্রেণী ক্ষমতায় এসেছে, তাদের মুখে নারী স্বাধীনতা, নারীর অধিকার, নারীর সুরক্ষা এ কথা বলা যায় না। আমরা দেখব সংবিধানে নারীদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সংবিধান গ্রহণ করেছে, গণপরিষদের সদস্যরা এ ব্যাপারে একটু চিন্তা করেছেন। কিন্তু সংবিধানের পাতায় লেখা থাকলে কি নারীদের স্বাধীনতা, নারীদের সম্মান রক্ষিত হবে? তাদের মর্যাদা রক্ষিত হবে? নারীর যে নারীত্ব, সেই অধিকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ধর্ষিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। তাদেরকে তার সম্মানকে ক্ষুণ্ণ করে এবং সঙ্গে সঙ্গে তাদের তথ্য প্রমাণ লোপাট করবার জন্যে তাদেরকে হত্যা করা হচ্ছে। তার সুবিচার হয়েছে এমন দৃষ্টান্ত খুবই কম, খুবই নগণ্য, যে এমন অবস্থাতে, ভারতের পুঁজিবাদী ব্যবস্থাতে পরিবারের মধ্যেও নারী নির্যাতন হয়। গার্হস্থ্য জীবনে পুরুষের কর্তৃত্ব, নারীদের কর্তৃত্ব নয়। স্ত্রীর উপর স্বামী নির্যাতন করে। নারী পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত। স্ত্রী ধনের দিক থেকে বঞ্চিত, অর্থাৎ নারী এবং পুরুষ সমান অধিকার পায় না। প্রত্যেকটা পরিবার থেকে নারীরা বঞ্চিত হতে থাকে। এই জায়গাটা ভাবতে হবে। নারীরা আন্দোলন করেছে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে। আমি আজকে আলোচনা করব। আমি সাংবিধানিক ব্যবস্থা একটু বলি। ভারতের সংবিধানের 14 ধারা, আইনের চোখে সবাই সমান। তো নারীরা ধর্ষিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তার পরিবার বা তার স্বামী সুবিচার পাচ্ছে না। তাহলে আইনের চোখে সবাই সমান, এটা একটা ভেক কথা, এটা একটা জনগণকে ধোঁকা দেওয়ার কথা সংবিধানের পাতায় লেখা আছে। আর যদি শাসক শ্রেণীকে ধরি, তাহলে কেন করেনি? দায়ী কার? সুতরাং সংবিধানে লেখা আছে, এইটা প্রচার করে শাসক শ্রেণী, প্রচার করে মিডিয়া, প্রচার করে মিডিয়া নিরপেক্ষ নয়। সরকারি প্রোগ্রামগুলি প্রচার, আইনের চোখে সবাই সমান, আইনের মতো চলবে। কিন্তু কেন এই নারীরা সুরক্ষিত নয়? 14 ধারায় আরেকটা কথা, আইনের চোখে সবাই সমান, তাহলে আইন নারীকে সমান চোখে দেখে না, সমান অধিকার নেই সব জায়গায়।
আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, এ কথা 14 ধারে বলা আছে। মার্কিন সংবিধান থেকে এটা টুকা হয়েছে সংবিধানে। কিন্তু কোথায় নারীরা সুরক্ষিত? নারীরা সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে একই অবস্থায় রয়েছে নারী পুরুষ, কিন্তু নারী ধর্ষিত হলো, তাকে মার্ডার করা হলো, তার সুবিচার হয় না। তাহলে আদালত সুরক্ষা দিতে পারে না, শাসক শ্রেণী সুরক্ষা দিতে পারে না, ব্যর্থ হয়েছে। 14 ধারার আইন সবাইকে সমানভাবে সুরক্ষিত রক্ষা করবে। 15 ধারায় আছে সাম্যের অধিকার, এটাও সাম্যের অধিকার। 14 ধারার সাম্যের অধিকার, 15 ধারাতেও ভারত রাষ্ট্র সমদৃষ্টিভঙ্গি গ্রহণ করবে নারী পুরুষ সকলের ক্ষেত্রে। কিন্তু নারীদের ভারত রাষ্ট্রের পক্ষ থেকেই কতগুলো জায়গাতে নারীর প্রবেশ নিষিদ্ধ, এমন আমোদ প্রমোদ জায়গা আছে নারীর প্রবেশ নিষিদ্ধ। এমন আমোদ প্রমোদ রাষ্ট্র কেন স্বীকৃতি দিবে? পুরুষ বলেই স্বীকৃতি দিবে, পুরুষ বলেই উল্লাস হবে? সেখানে নারীরা গেলে সম্মানের ক্ষতি হতে পারে, প্রবেশের অধিকার থাকবে না। একথা ভারতের সংবিধানে 15 ধারায় উল্লেখ আছে। 15 ধারায় একথা বলা আছে ভারত রাষ্ট্র সমদৃষ্টিতে নারী পুরুষকে দেখবে। আবার এমন কতগুলো অনুষ্ঠান আমোদ প্রমোদের স্থান আছে যেখানে নারীদের প্রবেশের অধিকার নেই। তাহলে ভারত সরকার স্বীকার করছে আমোদ প্রমোদ সেটা সংস্কৃতিকে নষ্ট করে অপসংস্কৃতি সৃষ্টি হচ্ছে। এখানে যুব সমাজ নারী সমাজকে অধঃপতনে নিয়ে যাওয়া হবে, এমন একটা পরিকল্পিত ব্যবস্থা। তাহলে সেই জায়গায় নারীরা প্রবেশের অধিকার থাকবে না, তাহলে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ভালো অনুষ্ঠান, ভালো আমোদ প্রমোদ, সুস্থ সংস্কৃতি গড়ে তুলে সেখানে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। এইটাই হচ্ছে, যদি সংবিধানের সম্মান মর্যাদাকে রাখতে হয় তাহলে শাসক শ্রেণীকে মনে রাখতে হবে। চাকরিতে সমান অধিকার, চাকরিতে সমান অধিকার 16 ধারায় সাম্যের অধিকার, আর যোগ্যতার ভিত্তিতে চাকরি। চাকরি করার পরে 10 বছর পরে কে অযোগ্য কে যোগ্য, এই প্রশ্নটা আনা অসাংবিধানিক। এই প্রশ্নটা আনা অসাংবিধানিক। যারা হিউম্যান গ্রাউন্ডে যারা চাকরি 10 বছর করছে, তারা কে যোগ্য কে অযোগ্য এটা তো ভাবা উচিত নয়। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন সরকার এই প্রশ্নটা আনছে, বিচার ব্যবস্থা এটা আনছে, কিন্তু সাধারণ কথায় যদি বিচার করা হয় এখানেও কিন্তু নারীদের বঞ্চিত রাখা হয়। এবং এত বঞ্চিত রাখার পরেও নারীদের যে সব সুযোগ দেওয়া হয়েছে চাকরির ক্ষেত্রে, এবং এখানে অনেক জায়গাতে মহিলা বলে স্কুল শিক্ষক হিসাবে, অফিসে নারী বলে এই স্কুলের শিক্ষকতার ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে অবহেলা করা হয়। সুতরাং 15 ধারা 16 ধারা কার্যকরী হয়নি, 17 ধারারও কার্যকরী হয়নি। তাহলে আমরা দেখছি ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে নারীদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, অনেক জায়গায় নারীদের বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয় না। নারীদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে রেস্ট্রিকশন বেশি। পরিবারের মধ্যেই পুরুষ যে স্বাধীনতাগুলো ভোগ করে, নারীদের সেই স্বাধীনতাগুলো ভোগ করতে দেওয়া হয় না। তাহলে 19 ধারা থেকে 22 ধারার যে স্বাধীনতার অধিকার, সেখানে কিন্তু নারী পুরুষের মধ্যে বিভাজন করা হয়। 23 ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার, সেখানেও নারীরা শোষিত হচ্ছে, নারীদের দিয়ে বেগার খাটিয়ে নেওয়া হচ্ছে। 23 ধারায় নারীরা কাজ করছে, তার ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। গৃহকাজে, সরকারি কাজে সব ক্ষেত্রেই নারীদের অর্থনৈতিক দিক থেকে শোষণ করা হচ্ছে। 14 বছর বয়সের আগের বালিকাদের কোনো খনিতে, কারখানাতে বিপজ্জনক কাজ করিয়ে নেওয়া যাবে না।
আমরা প্র্যাকটিক্যালি দেখি তাদের কাজ করে পরিবার চালাতে হয়, পরিবারের খরচ চালাতে হয়, বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নেই। তাহলে 6 থেকে 14 বছরের ছেলেমেয়েদের শিক্ষার অধিকার, যেটা 2002 সাল থেকে করা হলো, এটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার এই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের মেয়েদের দেওয়ার অর্থ হয় কি? কোনো অর্থ হয় না। ধর্মীয় ক্ষেত্রে নারীদের সমান অধিকার নেই। বিভিন্ন ধর্মেই দেখা যায় যে নারীদের পণ্যের মতো ব্যবহার করা হয়। দেবদাসী প্রথা উঠে গেছে, কিন্তু এখনও পুরোহিত তন্ত্রের মধ্য দিয়ে নারীকে পণ্যের মতো ধর্মযাজকরা ব্যবহার করছেন। নারী বঞ্চিত। রাষ্ট্র ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আজকে আমাদের সাংবিধানিক ব্যবস্থা থাকা সত্ত্বেও নারী আর পুরুষের মধ্যে বিভাজন আমরা লক্ষ্য করি। তা আমরা এই যে বৈষম্য নারী এবং পুরুষের মধ্যে, এই বৈষম্য দূর করা দরকার। নারী স্বাধীনতা, নারীর স্বাধীনতা ক্ষুণ্ণ, অধিকার ক্ষুণ্ণ নারীদের এবং পণ্যের মতো ব্যবহার, এগুলি বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে হবে। শুধু সাংবিধানের পাতায় লিখে তাদের সেই পাতার বক্তব্যকে তুলে ধরে নারী আন্দোলন, নারী মুভমেন্টকে বন্ধ করা যাবে না। 39 ধারায় বলা আছে নারী পুরুষ একই কাজের একই বেতন পাবে। কিন্তু নারী শ্রমিক, তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে যথাযথভাবে কাজ দেওয়া হয় না। প্রাপ্তবয়স্ক হইলে আর বঞ্চিত রাখা হয়। তাহলে কাজ পাবেটা কী করে, সে কথা ভাবলো না। নারীরা পুরুষের সমান বেতন পাবে, এই কথা বলেই রাষ্ট্র তার নির্দেশমূলক নীতিতে দায় এড়িয়ে গেছে। তাহলে আমরা দেখছি নারী সবসময়ই পুরুষ নির্ভর। নারীর প্রতি পুরুষের কর্তৃত্ব। আমাদের ভারতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, নারী স্বাধীনতা, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এটা ভারতের রিপাবলিকান স্টেটের আদর্শকে ক্ষুণ্ণ করেছে। এর দায় শাসক শ্রেণীকে নিতে হবে। নারীদের সুযোগ দেওয়ার ক্ষমতা ইন্ডিয়াতে অনেক সময় কেড়ে নেওয়া হয়েছে, বা কিছু কিছু বিষয় দেওয়া হয়েছে নারীদের। সেখানে ইন্ডিয়াতে নারীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্যে, এবং এই বিশেষ সুযোগ সুবিধা রাষ্ট্র দিবে, সেক্ষেত্রে দত্তক নেওয়ার সামাজিক আইন আছে। 1954 সালে বিশেষ বিবাহ আইন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পাশ হয়েছে। সামাজিক দিক থেকে নারীরা যাতে বঞ্চিত না হয়, তার জন্যে নারীরা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। 1955 সালে হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ হয়েছে ফিমেলদের স্বার্থ রক্ষার জন্য। এখানে নারীদের স্বার্থে রক্ষার কথা বলা হয়েছে এই ম্যারেজ অ্যাক্টে। 1956 সালে হিন্দু অ্যাবর্শন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট পাশ হয়েছে। নারীরা অ্যাবর্শন ঘটাতে পারবে, এক্ষেত্রে তাদের স্বাধীনতা আছে। এই ক্ষেত্রে আইন তৈরি হয়েছে। 1971 সালে গর্ভপাত অধিকার আইন পাশ হয়েছে, ভারতের পার্লামেন্ট পাশ করেছে। মেডিকেল ট্রান্সমিনেশন প্রেগন্যান্সি অ্যাক্ট, এই আইন পাশ করে নারীদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। নারীদের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আর্থিক বিষয়ে আইন পাশ হয়েছে। 1956 সালে হিন্দু সাকসেশন অ্যাক্ট পাশ হয়। এই হিন্দু সাকসেশন অ্যাক্টে বলা হয়
নারীরা সম্পত্তির অধিকার ভোগ করবে। 1976 সালে ইকুয়াল ইকুয়াল রিমানুরেশন অ্যাক্ট অর্থাৎ সমান মজুরি পাবে, এ যেটা সংবিধানের নির্দেশমূলক নীতিতে উল্লেখ আছে 39 ধারা অনুযায়ী নারী পুরুষ সমান কাজে সমান বেতন পাবে, আর নারীরা যাতে ন্যায্য মজুরি পায় সেই জন্য 1976 সালে ইকুয়াল মজুরি আইন পাশ হয়েছে। 1948 সালে ফ্যাক্টরি ল পাস হয়। এখানেও নারীদের ফ্যাক্টরিতে বিশেষ সুযোগ সুবিধা দানের কথা বলা হয়েছে। তাদের প্রেগনেন্সি অবস্থায় ছুটি, তাদের কাজে কিছু কিছু ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, এই নারীদের এইসব বিশেষ সুযোগ সুবিধা দিয়ে নারী আর পুরুষদের পরোক্ষভাবে বিভাজন করা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গ সরকার প্রশ্ন তুলেছিল যে ডাক্তার খুন হলো, তাই মহিলা ডাক্তার এবং নার্সদের দিনের বেলায় কাজ করতে হবে, রাতের বেলায় কাজ তাদের ডিউটি দেওয়া হবে না। এই বক্তব্যের মধ্যে দিয়ে নারী পুরুষকে বিভাজন করা হচ্ছে। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না, এই ব্যর্থতার দায় রাষ্ট্র স্বীকার করতে পারছে না, রাষ্ট্র এখানে লজ্জা পাচ্ছে স্বীকার করতে। তাই নারী যে কল্যাণ, নারীর অধিকার, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখব। নারীরাই ভারতবর্ষে বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছে, নারীরা আন্দোলনে যুক্ত হয়েছে। জয়প্রকাশ নারায়ণের যে নেতৃত্বে কৃষক আন্দোলন হয়েছে, নকশাল মুভমেন্টে, চিপকো আন্দোলনে, এমনকি নর্মদা বাঁচাও আন্দোলনে নারীরা কিন্তু অংশ নিয়েছে, কিন্তু এইসব আন্দোলনে নারীরা নেতৃত্ব দিতে পারেননি, নেতৃত্ব ছিল পুরুষদের হাতে। সুতরাং এই নারী স্বাধীনতাও কিন্তু নারীদের পক্ষে যথাযথ নয়। তাই ভারতবর্ষের গণতন্ত্রে আমরা যতই নারীদের অধিকার, নারীদের স্বাধীনতার কথা বলি, নারী কল্যাণ কমিশন গঠিত হয়েছে, মানব অধিকার কমিশনও নারীদের বিশেষভাবে মর্যাদা দিবে একথা বলা হয়েছে। মহিলা দক্ষতা সমিতি গঠিত হয়েছে নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি করবার জন্য। 1979 সালে জনতা পার্টির মহিলা দক্ষতা সমিতি গঠন করে। 1984 সালে পণপ্রথার বিরুদ্ধে নারী আন্দোলন সংগঠিত হয়। 1986 সালে সমগ্র মহিলা আগাধী একটি মঞ্চ বা সংগঠন তৈরি হয়। 1972 সালে বিহারে একটা এখানেও একটা নারী বাহিনী গঠিত হয় পুরোহিতদের বিরুদ্ধে, পুরোহিতদের অকর্ম, পুরোহিতদের অত্যাচারের বিরুদ্ধে। এখানে এই আন্দোলনের মধ্য দিয়ে নারীদের জমিতে পাট্টা দেওয়ার দাবি করা হয়। তাহলে আমরা এটা লক্ষ্য করলাম যে ভারতে নারীরা স্বাধীনতা পরে আন্দোলন সংগঠিত করেছে, সমাজে, পরিবারে, রাষ্ট্র কাঠামোতে, ধর্মীয় কাঠামোতে তাদের অধিকার, তাদের স্বাধীনতা, তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য তারা আন্দোলন বিভিন্ন সময়ে সংগঠিত করেছে। কিন্তু আন্দোলনগুলি সবসময়ই আন্দোলনের নেতৃত্ব থাকে পুরুষের হাতে, বা আন্দোলন পুরুষের হাতে থাকলেও সেই আন্দোলনের নেতৃত্ব দেয় কোনো পলিটিক্যাল পার্টি, আর পলিটিক্যাল পার্টির নেতৃত্ব থাকে ধনিক শ্রেণীর প্রতিনিধি। তারা যখনই ক্ষমতায় যায় তখনই তাদের সুর চেঞ্জ হয়ে যায়।
পশ্চিম বাংলার যে ডাক্তার মহিলার ধর্ষণ এবং খুন হলো, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা রাস্তায় নেমেছে সুবিচার পাওয়ার জন্যে। উই ওয়ান্ট জাস্টিস, এ কথাতে সব রাজনৈতিক দল সোচ্চার হয়েছিল, কিন্তু তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্যে তারা নেমেছিল, এটা প্রমাণ হয়ে গেছে। তারা কিন্তু দল ছেড়ে পরে আর রাস্তায় নামতে পারেনি। দলের পতাকা ছেড়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে তারা 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 থাকেনি। এমনকি আর্টিস্ট দ্বারা তারাও নিজেদের সুনাম বৃদ্ধি করবার জন্যই রাস্তায় নেমেছিল। কিন্তু এই এই আন্দোলন ধারাবাহিকভাবে পরিচালিত হলো না। তার কারণ নারীদের আলাদা সংগঠন, নারীর নেতৃত্ব এবং সাংগঠনিক কাঠামো, সুবিন্যস্ত সাংগঠনিক কাঠামো, এটা কিন্তু দরকার ছিল। আর শুধু শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করবে এটা ঠিক আছে, কিন্তু সরকার যেখানে সশস্ত্র রূপ ধারণ করছে, সরকার যেখানে আইনকে অমান্য করছে, সংবিধানকে অমান্য করছে, সংবিধানের 19(1) ধারা বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, সংবিধানের 19(1) ধারায় মিছিল করার অধিকার কেড়ে নিচ্ছে জোর করে, ব্যারিকেড তৈরি করে, এটা তো সংবিধানকে ভায়োলেট করা। ব্যারিকেড নয়, সাবলীল গতিতে ভারতের নাগরিকরা কথা বলতে পারবে, সাবলীল গতিতে ভারতের নাগরিকরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, এটা 19(1) ধারায় সাংবিধানিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে সেন্ট্রালের মদতপুষ্ট স্টেট গভর্নমেন্ট দমিয়ে দিয়েছে এবং কোর্ট এখানে অনেক সময় সাধারণ জনগণকে নিয়মতান্ত্রিক পথে আন্দোলনের কথা বলেছে, স্বীকার করেছে এবং আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু আন্দোলনে যদি যথাযথ নেতৃত্ব না থাকে, যে কোনো আন্দোলনে নেতৃত্ব কারা দিচ্ছে এটা কিন্তু বড় কথা। ফরাসি বিপ্লবে কৃষকরা ছিল 80%। তারা যে বিপ্লব করে ক্ষমতায় নতুন সরকার হলো, নতুন যে সরকার, সেই সরকারের নেতৃত্ব সেই সরকার কাদের হাতে চলে গেল? আগে ছিল যাজক অভিজাত শোষক শ্রেণীর, সেই জায়গায় ফরাসি দেশে শিল্পপতি এবং ধনিক বণিক শ্রেণী তারা ক্ষমতায় আসলো। তো কৃষকদের কি হলো? তা নারী আন্দোলন, নারী স্বাধীনতা, এখানে আন্দোলনের নেতৃত্ব দিতে আসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন শ্রেণীগত, গোষ্ঠীগত স্বার্থে, পেশাগত স্বার্থে আন্দোলনের নেতৃত্ব দিতে আসে। কিন্তু এটা প্রকৃত পক্ষে নারী মুভমেন্ট নয়। তাই প্রকৃতপক্ষে নারী মুভমেন্ট হচ্ছে প্রয়োজনে সংবিধানকে ভায়োলেট করতে হবে। তার কারণ সরকার যদি সংবিধান না মান্য করে, গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, গোয়েন্দারা দুষ্কৃতী ধরতে পারে না, গোয়েন্দারা মার্ডারারকে ধরতে পারে না, আইএস অফিসার তারা অথচ একটা প্রকাশ্য যেখানে খুন হলো সেখানে তারা তৎপর হলো সেই তথ্যকে লোপাট করবার জন্য। তাই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই নারী সমাজকে গড়ে তুলতে হবে। নারী সমাজ সশস্ত্র লড়াই করতে পারে। ভারতবর্ষে কৃষক আন্দোলনে, তেভাগা আন্দোলনে নারীরা সশস্ত্র লড়াই করেছে। তেলেঙ্গানাতে কৃষকদের পক্ষ হয়ে সেখানে নারীরা সশস্ত্র লড়াই করেছে। নকশালদের পক্ষ হয়ে গরিব কৃষকদের পক্ষে লড়াই করেছে সশস্ত্র লড়াই করলেই ভারত সরকারের মাথা ব্যথা, সংবিধানকে ভায়োলেট করা হয়। কিন্তু সরকার অগণতান্ত্রিকভাবে মানুষের নিরাপত্তা দিতে পারছে না। 14 ধারায় ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, কোথায় ইকুয়াল প্রোটেকশন? আজকে মার্ডার হয়ে যাচ্ছে, আজকে ধর্ষিত হচ্ছে, মার্ডার হচ্ছে, তার এক আদালতে ফাঁসির নির্দেশ, উচ্চ আদালতে কি ফাঁসি মুকুব। এগুলো বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থা ন্যায় বিচার দিচ্ছে? নারীদের অধিকার, নারীদের স্বাধীনতা কোথায় আছে? তাই ব্যক্তিত্ব বিকাশের যতগুলো সুযোগ সুবিধা দরকার, নারী পুরুষ বিভাজন নয়, মানুষ হিসাবে ভাবতে হবে।
নারীকে মানুষ হিসাবে ভাবতে হবে। নারী পুরুষের মধ্যে কোনো বিভাজন নয়, নারী পুরুষের মধ্যে মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে, যে এটা মানুষ, এবং তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের সুযোগ দিতে হবে। রাষ্ট্র ন্যায়ের পক্ষে থাকে না, রাষ্ট্র অন্যায়ের পক্ষে। রাষ্ট্র ব্যবস্থার অভ্যন্তরে বেঁচে থেকে আমরা কথা বলতে পারি না, তখন রাষ্ট্রকে মান্য করতে হবে। কিন্তু ঘুণ ধরা রাষ্ট্র কোন কোন ক্ষেত্রে ঘুণ ধরেছে তার এগেনস্টে নাগরিকদের বলার অধিকার ভারতের সংবিধানেই লিপিবদ্ধ আছে। সেই বলার অধিকার প্রত্যেকটা মানুষকে প্রয়োগ করতে হবে, সচেতন হতে হবে, রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। নারীকে লড়াই শুরু করতে হবে তার পরিবার থেকে। পার্লামেন্টে যারা এমপি, তাদের প্রত্যেকের বাড়িতেই স্ত্রী আছে, মেয়ে আছে, তাদের স্ত্রী মেয়ের অধিকারটাকেই পার্লামেন্টে সাপোর্ট করছে না, তাহলে মহিলা বিল পাস হতো। এই জায়গাগুলো বলতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। যে মুখে বলছে যে ন্যায় বিচার, যারা কর্তৃপক্ষ, গভর্নমেন্ট কর্তৃপক্ষ, কি রাজনৈতিক প্রশাসক কি অরাজনৈতিক প্রশাসক, বলছে ন্যায় বিচার আমরা চাই, কিন্তু তারাই আবার ন্যায় বিচারের পক্ষে যে তথ্য দরকার, আদালতে তথ্য প্রমাণ দিতে হবে, সেই তথ্যকে তারাই লোপাট করে দিচ্ছে। এটা সাধারণ মানুষকে বোঝা উচিত, নারী সমাজকে বোঝা উচিত, গোটা সমাজকে বোঝা উচিত। কিন্তু আমাদের জনচেতনা খুবই কম, আর আমাদের জনচেতনা থাকলেও আমাদের মধ্যে সুবিধাবাদী মানসিকতা থাকে। এটা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য, এটা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। ক্যাপিটালিজমে একটু ভালো করা যায়, যেখানে ইংল্যান্ড আমেরিকাতে যেখানে ওমেন্স রাইট, ওমেন্স ফ্রিডম যতটা আছে, আমাদের দেশে ভারতবর্ষে তথাকথিত গণতন্ত্র, এই গণতন্ত্রে নেই। আমাদের ভারতবর্ষের মানুষ যদি আমরা বাংলাদেশের জনমতকে বিচার করি, পাকিস্তানকে বিচার করি, আফগানিস্তানকে বিচার করি, মধ্যপ্রাচ্যের কিছু ধর্মীয় গোড়ামিক রাষ্ট্রের বিষয়টাকে বিচার করি, তাহলে সেটা আমাদের ভুল হবে। তাই আমাদের ভুল হবে। তালিবানরা নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেইটাই বড় করে আমরা দেখি। কিন্তু আমার দেশে কি আছে? ভারতবর্ষের নারীদের কি স্বাধীনতা আছে? কি রাজ্য স্তরে, কি রাজ্য বাদ দিয়ে কেন্দ্র নয়, কেন্দ্র বাদ দিয়ে রাজ্য নয়। গভর্নমেন্টের প্রশাসনিক সুবিধার্থে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একদিকে কেন্দ্র আর একদিকে রাজ্য। কেন্দ্র রাজ্যকে দোষ দিয়ে নারী স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে, আর রাজ্য কেন্দ্রকে দোষ দিয়ে তারা নারী স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে এবং নারীদের সম্মান ইজ্জত নষ্ট করছে। তাই এই ব্যাপারে নারীদের সচেতন হতে হবে এবং নারীদের নিজস্ব সংগঠন গড়ে তুলতে হবে, নারীদের নিজস্ব সংগঠন করতে হবে এবং নারীদের ফিজিক্যালি পুরুষদের মতো ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে জাগিয়ে তুলতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, নিজেই নিজের নিরাপত্তা তুলে নিতে হবে। রাষ্ট্র যদি নিরাপত্তা সুরক্ষা নারীদের না দিতে পারে, নিজেদের সুরক্ষা নিজেদের নিতে হবে। তাই সমাজে যখন খুব দুষ্কৃতির রাহাজানি বাড়ে, দুষ্কৃতীদের দাপট হয়, তখন পুলিশ প্রশাসন পাড়ায় পাড়ায় পাহারা টিম তৈরি করে, সেই পাহারা টিম দিয়ে সেখানকার মানুষের নিরাপত্তা রক্ষার চেষ্টা করে। রাষ্ট্র স্বীকার করে নিচ্ছে যে আমরা পাচ্ছি না। তাই নারী সমাজের কাছে রাষ্ট্রকে মাথা নত করতে হবে যে তোমাদের নিরাপত্তা তোমরাই বজায় রাখবে, তোমাদের স্বাধীনতা তোমাদের কেড়ে নিতে হবে। এই অধিকার, এই সম্পর্কে নারীদের জানতে হবে, নারীদের সচেতন হতে হবে, তাদেরকে রাস্তায় নেমে আসতে হবে এবং রাষ্ট্রীয় যে সন্ত্রাসবাদ, পুলিশি গোয়েন্দা কোনো কিছুই যথাযথ নয়। সিবিআই, সিআইডি, প্রত্যেকটা কেন্দ্রের স্তরে, রাজ্য স্তরে কেন্দ্রীয় এজেন্ট যারা গোয়েন্দা, তারা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। সাধারণ মানুষ দেখতে পায় মানুষ খুন হচ্ছে, ধর্ষিত হচ্ছে, কিন্তু তারা দেখতে পান না। এটা কখনই কাম্য নয়। তাই নারী স্বাধীনতা, নারীর অধিকার নিজেদেরকে
তাদেরকে ছিনিয়ে নিতে হবে, তাদের নিজস্ব সংগঠন করে দরকার, কোনো পার্টির অধীনে নয়। পার্টির নেতৃত্বরা, পার্টির যারা নেতৃত্ব, তারা সংকীর্ণ রাজনীতি করেন, তারা ভোটের রাজনীতি করেন, কিন্তু নারীদের বাঁচার জন্য প্রকৃত মুভমেন্ট গোটা ভারতবর্ষে গড়ে তুলতে হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।